আইলিন টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা জানি কিছুদিন আগে বাংলা গানের কিংবদন্তি মান্না দে আমাদের ছেড়ে চলে গেছেন। তার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। মান্না দে একজন বিশেষ সঙ্গীত শিল্পী ছিলেন। উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু শিল্পীর কি মৃত্যু ঘটে? তা কখনোই নয়। শিল্পী আমাদের মধ্যে সর্বদাই থেকে যান, তার গানে, তার বিভিন্ন রকম কাজে। মান্না দেও ঠিক সেইভাবেই আজও আমাদের মধ্যে আছেন এবং থাকবেন তার গানের মধ্যে দিয়ে। আজ তার সেই গানের ডালি নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশেষ সঙ্গীত শিল্পী তপন আচার্য। আপনাকে অনেক অনেক স্বাগত। যিনি মান্না দের ভক্ত এবং অনুরাগী, ওনাকে প্রবাসী বাঙালিও বলা যেতে পারে। আমাদের এই শিল্পীর সঙ্গীত জীবন শুরু হয় মান্না দের গান দিয়ে। তার প্রথম হিট ক্যাসেট একটি পাহাড়ি নদী। ওনাকে অনেক নামি দামি চ্যানেলে সাক্ষাৎকারে আমরা দেখেছি। আজকে তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন মান্না দের কিছু গান নিয়ে আমাদের সঙ্গে। আপনার থেকে কিছু গান আমরা শুনে নেব, যদি আপনি আমাদের কিছু গান শোনান। আমি একটা গান গাইছি। যখন আমি সঙ্গীত জীবন শুরু করি তখন আমি গান এমনি শিখিনি, যেটা অ্যাকচুয়াল গান শিখতে হয় শাস্ত্রীয় সঙ্গীত। তখন আমি সেই ক্লাসে ভর্তি হইনি। আমি এমনি নিজে নিজে হারমোনিয়াম বাজিয়ে ছোটোবেলার থেকে গান গাইতে ভালোবাসতাম। তখন মান্নাদের গান আমায় খুব মুগ্ধ করে। আমি তখন ওনার গান গাওয়া শুরু করলাম। তো তার মধ্যে থেকে একটা গান আমাকে খুব প্রেরণা দেয়, এখন পর্যন্ত আমি কখনো কখনো গাই। সেটা ছবির নাম হলো অ্যান্টনি ফিরঙ্গি, আর গানটা আমি এক দু লাইন গেয়ে শোনাচ্ছি। আমি যে জলসাঘরে বেলুয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার। নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার। আমি যে জলসাঘরে আমি গো আতর গো আতর দানে ভরা, আমি গো আতর গো আতর গানে ভরা। আমারি কাজল গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার। কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার। আমি যে জলসাঘরে বেলুয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার। নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার। আমি যে জলসাঘরে।
আর ভালো লাগে না, একই জিনিস। এগুলো গল্প কথা নয়, রূপকথার কথাও নয়। তাই এখন খবর এখন গল্পে। জাস্ট আ মিনিট। দেখি তুমি তোমার এই ডিসিশনটার কথা মিস্টার রবিন আগরওয়াল জানেন তো? কখনো কোনো কথা গোপন করতে নেই। আপনি থার্ড ডিগ্রির কথা বলছেন? আপনি কি জানলেন আর কি বুঝলেন? আজই হয়তো হতে পারে হোটেল মুনমুন রহস্যের পর্দা উন্মোচন। অসাধারণ সুন্দর আপনার গান। এবার আপনার কাছ থেকে জেনে নেব আপনার সঙ্গীত জীবনেরই কিছু কথা। এই যে গানটা শোনালাম আপনাদেরকে, তো এই গানটা তখন আমি সঙ্গীত জীবন প্রপারলি আমি শুরু করিনি। আমি গান গাইতে ভালোবাসতাম, আর তখন নিজের মনের থেকে গান হারমোনিয়ামে বাজিয়ে তুলে গাইতাম, এবং তখন ওই সময় লোকেরা আমায় খুব ডাকতো, প্রোগ্রামে ডেকে নিয়ে যেত। তো সেখানে ফ্রিতেই প্রোগ্রাম করতাম, কেউ কখনো আমাকে তখন কোনো পয়সা দিত না। তো যাই হোক, আমার পয়সার জন্য তখন ঠিক আমি গাইতাম না, গানটাকে খুব ভালোবাসতাম এবং এখনও বাসি। মানে মিউজিক হলো আমার একটা প্রাণ, কারণ আমি মিউজিক ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারি না। তখন ওইভাবেই গাইতাম, খুব খুশি হয়ে গাইতাম। তারপরে একজনের সঙ্গে আমার পরিচয় হলো, আমাদের পাড়ায় থাকেন, উনি বাবলুদা বলে নাম, উনি আমার পথপ্রদর্শক। তো উনি আমায় বললেন যে দেখো, তুমি এত সুন্দর গান গাও, মান্নাদের গান কেন গাও? তুমি তো তোমার নিজের এত সুন্দর আওয়াজ রয়েছে, সেখানে মান্নার গান কেন গাইবে, নিজে গাও। আমি কথাটা চিন্তা করে দেখলাম যে কথাটা তো ঠিকই, বেশ সুন্দর সুমিষ্ট একটা গন্ধ আছে কথাটার মধ্যে। আমি তখন ওনার ওই কথা শুনে তখন বললাম, তাহলে আমাকে কি করতে হবে? বলে, তুমি প্রপার জায়গায় গান শেখা শুরু করো, আর চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি। তো উনি তখন আমায় হাত ধরে, আজ উনি নেই, আমাদের ভারতবর্ষ বিখ্যাত শ্রী হেমাঙ্গ বিশ্বাস, ওনার কাছে নিয়ে গেলেন। এই প্রথম আমি কোনো একজন বড় শিল্পীর কাছে গিয়ে পৌঁছালাম বাবলুদার দ্বারায়। তখন উনি আমায় গান শুনলেন, আমি তখন গান সঙ্গীত শেখা শুরু করেছি, এবং আমি যেই গানগুলো মান্নাদের গান আমি কপি করে গাইতাম, আমি তখন পণ্ডিত ভীমসেন যোশীকেও কপি করে গাওয়ার চেষ্টা করতাম। অথচ তখন রাগ রাগিনীর ব্যাপারে অতটা কিছুই বুঝতাম না, কিন্তু সুরটা আমি খুব ভালো পিক আপ করার আমার ক্ষমতা ছিল। তো ওই সুরটা নিয়ে না আমি ঠিক ওই রকম নকল করার একটা চেষ্টা করতাম। তাতে হেমাঙ্গ বিশ্বাস খুব আমার প্রশংসা করতেন, এবং ওনার ঘরে সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা, বড় বড় অনেক শিল্পীরা এসছেন, অলোকনাথ দে যিনি বিখ্যাত একজন বাঁশিবাদক ছিলেন, তো উনিও আসতেন, উনিও শুনেছেন গান আমার। তো শোনার পরে উনি বলছেন যে এইরকম গান তুমি কন্টিনিউ রেখো, এটা কোনো দিন ছেড়ো না। তখন আমি আস্তে 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 ওই গান শিখলাম। হেমাঙ্গদার ইয়েতে একটা গ্রুপ ছিল মাস সিঙ্গার্স, সেই গ্রুপের আমি লিডার হয়ে গেলাম একটা সময়। লিডার হয়ে যাওয়ার পরে, এটা 1983-র কথা আমি বলছি, তখন আফ্রিকার খরার ত্রাণের জন্য আমাদের একটা সিডি তৈরি হয়েছিল, তার সঙ্গে ভূপেন হাজারিকা ওইটার মধ্যে ডাইরেক্টর ছিলেন, HMV-তে তার রেকর্ডিং হয়েছিল, এবং তার ওই সুবাদে একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো সেইখানে তখন আমি গিয়েছিলাম। যাওয়ার পরে সেখানে এসেছিলেন মান্না দে, তারপর আরও অন্য অনেক আর্টিস্ট। একটা জিনিস আমি দেখলাম কি, সেখানে যখন যাচ্ছি, যাওয়ার পরে দেখছি সবাই মান্না দেখে জড়িয়ে ধরে ছবি তুলছে, তুলছে, ও তুলছে। আমি না এক কোনার মধ্যে চুপচাপ দাঁড়িয়েছিলাম, তখন ওনার সঙ্গে আমার পরিচয় হয়নি।
তো সবাই এই দেখছেন, আমার গুরুজি হেমাঙ্গ বিশ্বাস উনি তখন আমাকে এটা লক্ষ্য করেছেন, করে বলছেন যে সবাই এরকমভাবে সুন্দরভাবে ছবি তুলছে, তুমি কেন এখানে বসে রয়েছো? তুমি যাও একটা ছবি তোলো, লোককে তো বলতে পারবে যে মান্নাদের সঙ্গে একটা আমার ছবি আছে, দেখো ওনার সঙ্গে প্রোগ্রাম করেছি। না, আমার লজ্জা করে, কারণ এইভাবে আমি অভ্যস্ত না, ওইভাবে আমি মান্নাদের পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে আমি ছবি তুলতে পারবো না। যদি কোনো দিন দাঁড়াতে পারি তাহলে অটোমেটিক্যালি ছবি তো আসবে ওনার সাথে। তারপর ধীরে 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 এই গান শিখলাম। আরও শেখার পরে আমার এক বন্ধু তিনি আমায় বললেন যে দেখো এত সুন্দর গান গাও, তা তুমি কিছু করো। আমরা কিছু করতে গেলে তো ওই রেকর্ডিং করতে হয়, তারপরে ক্যাসেট সিডি করতে হয়, বলে তার জন্য তো পয়সার দরকার, কিন্তু পয়সা খরচা করে করার মতো তো ক্ষমতা আমার নেই। তখন সে বললো আমি দেবো। সে একজন এই বড়বাজারেরই ব্যবসায়ী, রবি গুপ্তা ওনার নাম। তো ওনার মেয়েকে আমি গান শেখাতাম। তো উনি বললেন যে আমি খরচা করবো না, তুমি একটা এস্টিমেট আমায় দাও। তো আমি এস্টিমেট দিলাম। উনি তখন উষাত্তবের স্টুডিও ভাইব্রেশন, ওই স্টুডিও বুক করে আমাকে দিয়ে একটা সিডি করালেন। সেটা 10খানা গানের সিডি ছিল। সেই ক্যাসেটটার নাম দেওয়া হয়েছিল একটি পাহাড়ি নদী। তাহলে আমরা এবার আপনার কাছ থেকে একটি পাহাড়ি নদী একটি গান আমরা শুনে নেব। তো আমি ওই টাইটেল সংটাই আপনাদেরকে শোনাচ্ছি, একটি পাহাড়ি নদী। অবশ্যই। একটি পাহাড়ি নদী ডাকে সে আমারে, ডাকে সে আমারে, ডাকে সে নিরবধি। বাঁকা রেখা চোখে আঁকা, বাঁকা রেখা চোখে আঁকা মরমিয়া ছবি। একটি পাহাড়ি নদী। এই গানটা হেমাঙ্গ বিশ্বাসেরই লেখা। তো আমি এই গানটা তখন ওই সময়ে কেউ গাইতো না, আমি এই গানটা ওনার কাছ থেকে শিখে আমি গানটা পপুলার করেছিলাম লোকের কাছে। তো লোকেরা স্টেজে যখন স্টেজ প্রোগ্রামে যেতাম, ওনারা তখন আমাকে সবাই এই গানটার জন্য অনুরোধ পাঠাতেন। খুবই সুন্দর এই গানটি। অনেক নামি দামি চ্যানেলে তো আপনার সাক্ষাৎকার দেখা গেছে, তো সেখান থেকে জানা গেছে, আমরা জানতে পেরেছি যে আপনি কলকাতা ছেড়ে মুম্বাই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ কলকাতা ছেড়ে মুম্বাইয়ে থাকার সিদ্ধান্ত নিলেন কেন? এটার ব্যাপারে না আমি একটা ছোট সুন্দর একটা গল্প বলতে চাই আর কি আপনাদের সামনে। সেটা হলো, আমি এখানে খুব চেষ্টা করেছি। ওই যখন সঙ্গীত জীবন শুরু করলাম, আমি জীবন শুরু করার পরে একটা সময় হেমাঙ্গদা আমাকে ব্যাক করছিলেন, তখন আমি ফিল্মের কাজ করা শুরু করে দিয়েছি। সেখানে তখন আসতেন সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা, হেমন্ত মুখোপাধ্যায়, আরও অনেকেই আসতেন। ওনার বাড়ি ছিল নাকতলায়, ওনার এখনও বাড়িটা রয়েছেন। এখন আমার গুরুজি এবং ওনার স্ত্রী, উনি দুজনেই কেউ নেই, কারণ এখনও রিলেশন আমার তাদের সাথে যায়নি। তো আমি সেখানে যখন থাকতাম তখন এই সমস্ত আর সঙ্গীত শিল্পীরা ওইখানে আসতেন, মিউজিক ডাইরেক্টররা আসতেন। আসার পরে তারা আমার কাছে অনুরোধ করতেন যে, আমার ডাকনাম হলো তারক, আমি ভালো নাম তপন আচার্য। তো তারা আমাকে ডাকনামেই রাখতেন যে তারক তুমি এই গানটা আমাদের একটু শিখিয়ে দাও না। হ্যাঁ, এই গানটা আমাদের দরকার, আমি এই ফিল্মে লাগাবো। সলিল চৌধুরী, তারপর হেমন্ত মুখার্জি, উনিও বলতেন তারক আমাকে এই গানটা একটু শোনাও না। শোনালাম। ভূপেন হাজারিকা এসে বললেন যে দাদার এই হবিগঞ্জের গানা জানালি কই তোর এই গানটা শোনাও। এই একটা গান আমি না একটু শোনাতে চাই। হেমাঙ্গদার একটা খুব প্রিয় গান। উনি হয়েছেন কি যখন 1952 সময় না উনি ওই দেশ ছেড়ে চলে আসেন। চলে আসার পরে না উনি এত মনে একটা কষ্ট পেয়েছিলেন, এবং কষ্ট পাওয়ার পরে উনি এখানে এসে যে নিজের কলকাতার মতন নিজেকে তৈরি করতে পারেননি না, তার কষ্টের উপরেই এই গানটা উনি লিখেছিলেন। সেই গানটা আমি একটু শোনাচ্ছি।
হবিগঞ্জের দালালি কইত রে সুনামগঞ্জের কুড়া সুরমা নদীর গাং ছিলামি শূন্যে শূন্যে দিলাম উড়া শূন্যে দিলাম উড়া রে ভাই যাইতে চাঁদের সরে ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপরে তোমরা আমায় চিনোনি তোমরা আমায় চিনোনি ডাঙা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর। এই উনি স্বপ্ন দেখার অধিকার আছে আমার। আর ভালো লাগে না, একই জিনিস। এগুলো গল্প কথা নয়, রূপকথার কথাও নয়। তাই এখন খবর এখন গল্পে। জাস্ট আ মিনিট। পেকি, তুমি? তোমার এই ডিসিশনটার কথা মিস্টার রবিন আগরওয়াল জানেন তো? কখনো কোনো কথা গোপন করতে নেই। আপনি থার্ড ডিগ্রির কথা বলছেন? আপনি কি জানলেন আর কি বুঝলেন? আজই হয়তো হতে পারে হোটেল মুনমুন রহস্যের পর্দা উন্মোচন। ওনার এই কথাটা ছিল যে এত কষ্ট পেয়েছেন যে আমি যেই জন্যে আমি ওখানে মানে প্রচেষ্টা করে আমি ছিলাম সেই জায়গাটা আমি পেলাম না। উনি ওনার জায়গায় কিন্তু সাকসেসফুল হননি। উনি কলকাতার উপরে এসেছিলেন, এইখানে এসে উনি সাকসেসফুল হয়েছেন, কিন্তু ওনার মনের ভিতরে কিন্তু একটা কষ্ট থেকেই গিয়েছিল, যেটা এখানের সঙ্গে উনি অনুভব ম্যাচ করতে পারতেন না। এবং শেষ বয়স পর্যন্ত না, কলকাতার প্রপার যে ল্যাঙ্গুয়েজে যে কথা বলে যেটা শুদ্ধ বাংলা ভাষা, তার সঙ্গে ওনার বাংলা ভাষাও অ্যাড হয়ে যেত। আপনি আমাদের সঙ্গে যখন আপনি কথা বলছেন তখন আপনি বললেন সলিল চৌধুরী, ভূপেন হাজারিকার সঙ্গে আপনি কিছু কাজ করেছেন। তো আপনি তাদের সঙ্গে যে কাজ করেছেন বা তাদের যে গান দিয়ে আপনি সহায়তা করেছেন, তার মধ্যে যদি কোনো একটা গান আমাদের আপনি শোনান। তার মধ্যে লালন ফকিরে আমি কাজ করেছি, তো লালন ফকিরের একটা গান আমি গেয়ে শোনাচ্ছি, একটুখানি গাইছি। ওরে ভাই সব লোকে কয় লালন কি জাত সংসারে, ওরে ভাই সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম না ওই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। ওরে ভাই সব লোকে কয় লালন কি জাত সংসারে, ওরে ভাই সব লোকে কয় লালন কি জাত সংসারে। এখন হচ্ছে কি না, এই গানগুলির সঙ্গে না আমার ডিটাচ হয়ে গেছে, যেটা হলো কি আমি খুব অ্যাটাচমেন্ট ছিল এই গানগুলির সঙ্গে যখন আমি কলকাতাতে থাকতাম। এখন কলকাতা থেকে 2000 কিলোমিটার দূর বম্বেতে আমি থাকছি, তো সেখানের পরিবেশ, মানুষের জীবনের যে জীবনটা যেরকম এবং জীবনের চলন সম্পূর্ণটা একদম আলাদা। মানে কলকাতার সঙ্গে সেটা আমি মেলাতেই পারি না। প্রথমে গিয়ে আমিও কষ্ট পেয়েছিলাম যে আমি এখানে কি সত্যিকারে আমি এখানে মিলতে পারবো, থাকতে পারবো। এবং প্রতিটা দিন না আমি এটা নিয়ে না একটা অদ্ভুত একটা টেনশনের মধ্যে থাকতাম যে কালকে আবার নিজের ডিসিশন নিয়ে চলে যাবো না তো,
আর কিন্তু এটার একটা কথা আমি শুনেছিলাম যে হোম সিকনেস বলে, কিন্তু হোম সিকনেস বলে আমার এমন কিছু কাজ করেনি যে আমাকে কলকাতায় থাকতে হবে, এমন কিছু কাজ করেনি। কিন্তু আমার মনে হতো যে আমি এদের সঙ্গে ম্যাচ করাতে পারবো কি। এই ম্যাচ করাতে কিন্তু আমার প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে এবং ম্যাচ করে আজকে এমনভাবে রয়েছি যে ওখানে আজ 20 বছর আমি কাটিয়ে ফেলেছি। কলকাতায় যখন আসি তখন মনে করি যে অনেক দিন থাকবো, কিন্তু এখানে 7-8 দিন থাকার পরে না কেন হাঁপিয়ে উঠি, মনে হয় কি কেন এলাম, কী করবো, এখানে তো আমার কোনো কাজকর্ম নেই না, আমি তো কাজকর্ম সব ওইখানেই করছি। আপনার জীবনের বিভিন্ন কথা আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবার চলে যাব মান্নাদের উদ্দেশ্যে, আপনি যদি কিছু বলেন বা তার জন্যে আপনার কিছু গান। ভেরি রিসেন্ট ওনার ওই খবর আমি পেপারের মধ্যে পড়েছি, পড়ার পরে আমি খুব আঘাত পেয়েছি, মনে মনে এত কষ্ট পেয়েছি। ওনার সঙ্গে পরিচয় হয়েছিল আমার 1983-তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তারপরে 1-2বার দেখা হয়েছিল। আপনার প্রথম মান্নাদের সঙ্গে আপনার যে দেখা, সেই অনুভূতিটা আপনার কীরকম ছিল? সেই অনুভূতিটা একটা অদ্ভুত টাইপের অনুভূতি ছিল, কারণ এত বড় আর্টিস্ট যে আমি চোখের সামনে দেখতে পাবো সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তো যখন দেখছি না তখন আমার একটা মনের মধ্যে একটা শেকিনেস কাজ করতো, জানি না ওটা শেকিনেস নাকি আমার মনের একটা গোপন অহংকার, আমি সেটা ঠিক আমি পরিষ্কারভাবে আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু এরকম একটা কিছু ব্যাপার হতো যার জন্য না আমি এগিয়ে না নিজের থেকে এগিয়ে